ধোকলা একটি গুজরাটি রেসিপি। গুজরাটের এই রেসিপিটি কিন্তু ভীষণই খেতে সুস্বাদু, আর এটি বানানোর পদ্ধতিও কিন্তু কিছু টিপস ফলো করলে ভীষণই স্পঞ্জি এবং নরম তুলতুলে এই রেসিপিটি হয়। তো চলুন আজকে আমি সেরকমই আপনাদের সাথে শেয়ার করব গুজরাটি খামন ধোকলা। এই খামন ধোকলা খেতেও যেমন টেস্টি, সেরকম কিন্তু বানানোটাও খুব সহজেই হয়ে যায়। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি এই খামন ধোকলার রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য মূল উপকরণ হচ্ছে বেসন আর দই। তো এখানে আমি প্রথমে বেসনটাকে একটু চেলে নেব। বেসনটা যদি চেলে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণভাবে এটা স্মুথ হয়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই বেসনটাকে ভালোভাবে চেলে নিতে। বেসনের মধ্যে যে এই দলা পাকিয়ে থাকে এগুলো চেলে নিলে কিন্তু বেসনটা একদম স্মুথভাবে ব্যাটারটা তৈরি হবে। বেসনটাকে আমি চেলে নিলাম। চেলে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই চেলে নেওয়া বেসনটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। এখানে বড় কাপের 1 কাপ বেসন নিয়েছি, অর্থাৎ যেগুলো কফি মগ হয় সেই কফি মগের কিন্তু 1 কাপ বেসন আছে এখানে। আর তার সঙ্গে নিয়ে নিলাম টক দই। টক দইটা এখানে হাফ কাপের বেশি নিয়েছি। যে কাপে বেসন নিয়েছি সেই কাপের কিন্তু হাফ কাপের বেশি নিয়েছি টক দই। এবার বাকি যেটা ব্যাটারটা বানানোর জন্য লাগবে সেটা হচ্ছে জল। জলটা এবার আমি পরিমাণ মতো করে দেব। আর দইটা যদি খুব টক থেকে থাকে তাহলে কিন্তু জলটা আপনারা একটু বেশি করে দেবেন, দইয়ের পরিমাণটা একটু কম দেবেন। আমি এখানে 1 কাপ বেসনের জন্য দিয়েছি হাফ কাপের একটু বেশি দই, আর তার সঙ্গে এবারে বাকিটা আমি জল দিয়ে ব্যাটারটা বানালাম। এবার খুব ভালোভাবে কিন্তু বেসনটাকে দেখুন মিশিয়ে নিয়েছি আর ভালোভাবে ফেটিয়েও নিয়েছি। এবার আমি 1 ঘন্টার মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব রেস্টের জন্য। 1 ঘন্টা পর খুলে নিয়েছি ঢাকাটা। এবার দেখুন এটা খুব ভালোভাবে কিন্তু বেসনটা স্মুথ হয়ে গেছে আর নরমও অনেকটা হয়েছে। এবার কিছু আমি এখানে মশলা মেশাচ্ছি। দিলাম প্রথমে কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদার রস। 1 থেকে 2 চামচ পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন, যেরকম ফ্লেভারটা পছন্দ করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো চিনি। আর দিয়ে দিচ্ছি সাদা তেল 1 থেকে 1.5 চামচের মতো। এখানে আপনারা লবণ, চিনি, লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। বেকিং সোডা এখানে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তাছাড়াও আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো ফেটিয়ে নেব। এই ফেটানোটা কিন্তু খুবই জরুরি, কারণ যদি ধোকলাটা স্পঞ্জি আমরা বানাতে চাই তো অবশ্যই কিন্তু এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখানে দই দেওয়া আছে এবং খাবার সোডা আছে। কিছুক্ষণ কিন্তু আমি এরকম ফেটিয়ে নিলেই একদম ফ্লফি টাইপের হয়ে যাবে। দেখলেই কিন্তু বোঝা যাবে যে ফ্লফি হয়েছে। এবার দেখুন এটা রেডি করে নিলাম। আর এদিকে আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কেক টিনও নিয়ে নিতে পারেন, কেক টিনের মধ্যে বানাতে পারেন। তো এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি এবং তার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম, অর্থাৎ সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই যে ব্যাটারটা, এই ব্যাটারটা ঢেলে দিলাম। আর একটু ভালোভাবে যাতে বুদবুদ না থাকে ভেতরে, সেজন্য কিন্তু একটু ঠুকে নিলাম। দিয়ে একটা কড়ার মধ্যে দেখুন আমি জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্টিলের। এবার এই যে আমি পাত্রটা ঢেলেছিলাম সেটা এখানে বসিয়ে দেব। দিয়ে একটা এই মাপের ঢাকা দিয়ে দেবো ভালোভাবে, যাতে স্টিমটা বেরোতে না পারে। এবার আমি পুরো কড়াইটাই এবার একটা বড় ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে পুরো কড়াইটাই ঢেকে যায়। এইভাবে আমি কিন্তু 20 মিনিট রেখে একবার চেক করে নিচ্ছি যে হয়ে গেছে কি না। দেখুন এখানে লেগে যাচ্ছে, অতএব আরও এখনও আমি 5 মিনিটের মতো রেখে দেব এখানে স্টিম করার জন্য। এটা ব্যাটারটা কতটা থিকনেস আছে, অর্থাৎ কতটা আপনি পরিমাণ মোটা দিয়েছেন সেটার উপর কিন্তু এই স্টিমটা ডিপেন্ড করে। নির্দিষ্ট কোনো টাইম নেই, তবে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো লাগে। এবার থিকনেস যতটা হবে, মোটা যতটা হবে, সেরকম কিন্তু সময় লাগে। এবার দেখুন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি একদম। একেবারে ঠান্ডা করার পর তারপর এবার একটা ছুরি দিয়ে 4 সাইডে একটু ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। তারপর দেখুন ডিমোল্ড করে নিয়েছি।
আর কতটা স্পঞ্জি আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার আমি ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। আর কতটা স্পঞ্জি হয়েছে ছুরিটা দেওয়ার পরে কিন্তু বোঝা যাচ্ছে। ভীষণ নরম এবং স্পঞ্জি, জালিদার, একদম খামনি ধোকলা রেডি। এখানে আমি বরফির আকারে কেটে নিচ্ছি চোকো চোকো করে। এটা কাটা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার আমি এর জন্য একটা তড়কা বানিয়ে নিই। এর জন্য একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। এই ঘিটাকে একটু গলিয়ে নেব। ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ফোড়নে দেব রাই। আপনারা চাইলে কিন্তু এখানে কালো সরষেও ফোড়ন দিতে পারেন। আমি এখানে রাই দিচ্ছি এখানে 1 চামচের মতো। এবার রাইটা যখন একটু ফাটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। রাইটা দেখুন ফাটতে শুরু করেছে। এবার কারি পাতাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, নইলে কিন্তু এই রাইটা বেশি পুড়ে যাবে এবং তেতো হয়ে যাবে। এবার কারি পাতাটাকে এই গরম অবস্থায় নেড়ে নিতে হবে, তাহলে কিন্তু কারি পাতাটাও ভালোভাবে ফ্লেভার ছেড়ে দেবে এবং মুচমুচেও হয়ে যাবে। এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কাও একটা দিতে পারেন। এবার এর উপরে এই তড়কাটা আমি চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। এখানে আমি তড়কাটা ঘিয়ের দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিলে একটু ভালো ফ্লেভার আসে, সেই কারণেই আমি ঘি দিয়েছি। তো আপনারা যে কোনো সাদা তেল এখানে ব্যবহার করতে পারেন। দেখুন উপর থেকে চারদিকে ছড়িয়ে দিলাম। ধোকলা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো আপনাদের আমি একটা পিস অবশ্যই তুলে দেখাবো যে কেমন হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। এই রেসিপিটি সকালের ব্রেকফাস্টে যেমন ভীষণ ভালো যায়, সেরকম কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন বক্স কিংবা বাচ্চাদের সকালের ব্রেকফাস্টে হেলদি রেসিপির জন্য কিন্তু এই রেসিপিটি ভীষণই ভালো। তাছাড়াও অফিসের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটি আপনারা দিতে পারেন। তো দেখুন আমি এখানে আপনাদের বলেছিলাম যে আমি এক পিস তুলে দেখাবো কতটা স্পঞ্জি এবং জালিদার হয়েছে। দেখুন আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে। এটা কিন্তু এরকমই থাকবে স্পঞ্জ। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো খেতে হয় আর খুব সহজেই এটি তৈরি হয়ে যায়, সময়ও লাগে ভীষণই কম। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। আপনারা আর কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।